নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার যাই হও না কেন, আজকের এই ক্লাস তোমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সমাসের 3 নাম্বার ক্লাস আমরা করতেছি। আগের 2টা পার্ট যদি না দেখে থাকো, আজকের এই ক্লাস তোমার কাছে কোনো কিছু মনে হবে না, এবং এই পুরোটা সিরিজ তোমার জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সবগুলো ক্লাস আমরা তোমাদেরকে ফ্রি শেষ করাই দিচ্ছি। খুব গুরুত্ব সহকারে সবগুলো ক্লাস খেয়াল করো, তাহলে এই সম্পূর্ণ টপিকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে কিছু ইনফো তোমাদেরকে আমি একটু শুরুতেই দিয়ে রাখি। তুমি যখনই আমার এই ভিডিও দেখো না কেন, সবসময় মাথায় রাখবা যে আমাদের একটা কোর্স চলমান থাকে সব সময়। যেই কোর্সটা এনরোল করলে আর কিছুর প্রয়োজন হয় না, অর্থাৎ তুমি এই কোর্সে অ্যাডমিট হইলে এক্সট্রা করে যে 20-30 টাকার ছোট বই ওইগুলো কেনা লাগবে না। আমরা এত মোটা একটা বই তোমার বাসায় পাঠিয়ে দিব। আরো বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং আরেকটা কথা বলে রাখি, আমি তো তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি, তোমাদের তো আরো অন্যান্য শিক্ষক আছে, তো ক্লাস দেখলে বুঝতে পারবা যে ক্লাসের কোয়ালিটি কিরকম। এখন তো আমার দেখতেছো। আবারও বলে রাখতেছি, এই কোর্সের বাইরে এক্সট্রা একটা অক্ষর অন্য কোনো জায়গা থেকে দেখতে হবে না। আমাদের সাকসেস রেট সবকিছু দেখতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সবকিছু এখানে আরো বিস্তারিত জানতে পারবা। এখন চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, বিগত ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা বাকি 2টা টপিক ক্লাস শেষ করেছিলাম। আজকে শুধুমাত্র আমরা অব্যয়ভাব সমাস পড়বো। কি পড়বো? অব্যয়ভাব সমাস পড়বো। এবং তারপরে ছুটকাছাটকি 2-একটা সমাস আছে, এগুলো আমরা শেষ করে ব্যাস বাক্য নিয়ে আলোচনা করবো। সো আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, লাস্ট ক্লাস সমাসের আজকে। দেখো, অব্যয়ভাব সমাস আসলে কি জিনিস। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এগুলো অনেকগুলো কথা বলছে, কিন্তু কি কি ইম্পর্টেন্ট দেখো। প্রথমত হচ্ছে এই যে আনত, তোমাকে পরীক্ষায় কি দিবে জানো? আনত, আরক্তিম, এইগুলা কোন সমাস? প্রথমত। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আনত এর ব্যাসবাক্য কি? ঈষৎ নত ব্যাসবাক্য কি সেটা আমরা পরে জানতেছি। আমাদের এখন খালি সমাস চেনার কথা, আমাদের সমাস চেনা কাজ, আমরা চিনতে শিখি আগে। এইটা পরীক্ষায় আনত থাকলে যে এটা যে আমরা যে ইয়ার মধ্যে ফেলাইতেছি, অব্যয়ভাব সমাসের মধ্যে ফেলাইতেছি, এটা আমাকে আগে চিনতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখো, এই যে উপগ্রহ বা উপনদী, এগুলা কোন অর্থে প্রকাশ করা হয়েছে? ক্ষুদ্র অর্থে প্রকাশ করা হয়েছে। পরিপূর্ণ, সম্পূর্ণ কোন অর্থে? পূর্ণ বা সমগ্র অর্থে। এরকম যতগুলো অর্থে প্রকাশ করছে না, এই অর্থগুলো কোন অর্থে প্রকাশ করছে, এগুলো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখন চলো, পরীক্ষায় যদি দেয় প্রতিদিন কোন সমাস, শোনো এটার জন্য একটা ট্রিক আছে। তোমাকে একটা ছন্দ শিখিয়ে দিব। ভাই, অব্যয়ভাব সমাস খুবই প্যাচালি জিনিস, খুবই কষ্ট হয়। তোমারে আমি একদম টোটকা বুদ্ধির মাধ্যমে ইজিলি এই জিনিসটা এমনভাবে দিতেছি, তুমি খালি অন্য কোনো ক্লাস করলে তারপরে বুঝবা যে এই ক্লাসটা কতটা সোজা ছিল তোমার জন্য। আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এই ছন্দটা কোনো কিছু না, জাস্ট এই ছন্দটা মাথায় রাখতে হবে। একটু বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ ছন্দ। যথারীতি প্রতিদিন, যথারীতি মানে নিয়ম মোতাবেক প্রতিদিন নির্জন নামের এই ব্যক্তিটা উপনদীতে স্রোতের প্রতিকূলে, যেদিকে স্রোত আসতেছে তার বিপরীত দিকে আপাদমস্তক মানে পা মাথা সহ আনত আনত করে এরকম মানে স্রোতের মধ্যে এরকম মাথা ঢুকায় প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। এই ছন্দটা মুখস্থ করতে হবে। যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে স্রোতের প্রতিকূলে আপাদমস্তক আনত হয়ে প্রপিতামহের সম্পূর্ণ পরোক্ষ প্রতিচ্ছায়া অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। দ্যাটস ইট। করলে কি হবে? এই যে হলুদ কালার কালি দিয়ে আন্ডারলাইন করে রাখছি, এতে তোমার কি উপকার হবে? যেমন ধরো, তুমি খালি মুখস্থ করছো যথারীতি, তুমি খালি মুখস্থ করছো যথারীতি, পরীক্ষায় কি চলে আসছে দেখো, পরীক্ষায় চলে আসছে এই যে কোথায় গেল কোথায় গেল যথারীতি। পরীক্ষায় ধরো যে চলে আসছে যথাবিধি, একই রকম না? যথাযোগ্য একই রকম না? যথাসাধ্য একই রকম না? তুমি খালি পড়ছো যথারীতি। সো আমরা পারতেছি, আমরা অন্যগুলো আসলে উত্তর করতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই এতে। আবার ওই ছন্দের মধ্যে আমরা কি পড়ছিলাম? প্রতিপক্ষ, আমরা বলছিলাম না প্রতিপক্ষ, পরীক্ষায় চলে আসে দেখো প্রতিবাদ, প্রতিকূল, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা ওই ছন্দের মধ্যে পড়ছিলাম কি বলতো, যে উপকূল, পরীক্ষায় চলে আসছে উপকণ্ঠ, কোনোদিন সমস্যা আছে? কোনো সমস্যা না। তারপরে আমরা হচ্ছে আর কি পড়ছিলাম বলতো, নির্জন পড়ছিলাম। কিন্তু যদি চলে আসে নির্ভাবনা, নির্জল, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপরে ধরো যে আপাদমস্তক পড়ছিলাম, আর সমুদ্রে হিমাচল চলে আসলে কোনো সমস্যা আছে? না। অর্থাৎ আমরা ওইখানে যে ছন্দগুলো পড়ছি না, ওইটার উপরে ভিত্তি করে এখানে সবগুলা হয়। যেমন আনত আমরা পড়ছি, আনত, এখানে চলে আসে আরক্তিম, কোনো সমস্যা আছে? আরক্তিম, আনত। আমরা উপগ্রহ পড়ছি, উপনদী পড়ছি, আর উপগ্রহ চলে আসে, কোনো সমস্যা আছে? না, সেম সেম। অর্থাৎ আমরা যদি ওই ছন্দটা মুখস্থ করতে পারি, আমরা সবগুলা জেনে যাব। একটা ছন্দ ইকুয়াল টু অব্যয়ভাব সমাসের সব কিছু। এক্সট্রা করে শুধুমাত্র আমাদেরকে এই অর্থগুলো পড়তে হবে, তাহলে আমাদের পুরোটা অব্যয়ভাব সমাস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা ছন্দ, অব্যয়ভাব সমাস ক্লিয়ার। তোমাদেরকে আরেকবার একটু ছন্দটা দেখাই দিতেছি, একটু খেয়াল করো। ব্যাসবাক্য কিন্তু আমরা পরে জানবো। আপাতত আমরা জাস্ট এই যে যথারীতি প্রতিদিন নির্জন উপনদীতে স্রোতের প্রতিকূলে আপাতমস্তক আনত হয়ে প্রকৃতময় সম্পূর্ণ প্রতিচাপ অনুধাবন করলে প্রতিপক্ষ অনুক্ষণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। দ্যাটস ইট। এটা করলে আমাদের সম্পূর্ণটা আমরা এর মধ্যে থেকে কমন পাচ্ছি, এর বাইরে আমাদেরকে একটা ওয়ার্ডও পড়তে হচ্ছে না। আচ্ছা, তাহলে অব্যয়ভাব সমাস কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে না? আমার তো মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, এখানে তো বলার আর কিছুই নাই। তোমরা পড়ছো সম্পূর্ণ, পরীক্ষা চলে আসছে পরিপূর্ণ, কোনো সমস্যা আছে?
সেম জিনিসই তো আমরা আনসার করতে পারতেছি। এরপর দেখো প্রাদি সমাস কি, প্রা, এই প্রা থেকে মনে রাখবা প্রপতি অণু, প্রপতি অণু যদি থাকে, যেমন ধরো যে অণুতে যে তাপ, ব্যাস বাক্যের মধ্যে যদি প্র থাকে, প্রতি থাকে, অণু থাকে, তাহলে সেটাকে প্রাদি সমাস বলতেছি, ঠিক আছে। আর নিত্য সমাস কি জিনিস এটা একটু দেখাই দেই। দেখো নিত্য সমাস কি জিনিস, যে সমাসে এ দেখো এর এই জিনিসগুলো আসলে অনেক সময় নিত্য সমাসগুলো মনে থাকে না, এই জন্য আরেকটা ছন্দ ব্যবহার করতে হয়। ছন্দ দিতেছি জন্য বিরক্ত হওয়ার কিছু নাই। এই পুরা যে ব্যাকরণ তোমাদেরকে পড়াবো না, এই পুরা ব্যাকরণ পড়ানোর মধ্যে তোমাদেরকে মোটমাট 25টা ছন্দ দিব না, 25টা না, তোমাদেরকে মোটমাট 17টা ছন্দ আমি দিব, মাত্র 17টা ছন্দ। এটা পড়লে গ্রামার শেষ, বাংলা ব্যাকরণ শেষ। 17টা ছন্দ মোটমাট পুরা প্রিপারেশন মিলে, তার মধ্যে এই সমাসে আছে 5টা, কারকে আছে, তো এরকম করে জাস্ট 17টা ছন্দ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে চলো লাস্ট যে ছন্দটা তোমাদেরকে একটু ওই জিনিসটা শিখাই দিই। শোনো, নিত্য সমাস কিভাবে মনে রাখবা, এখানে অনেকগুলা উদাহরণ আছে না নিত্য সমাসের, আমি তোমাদেরকে জাস্ট একটা লাইন লিখে দিব, তাহলেই তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। একটু সবাই আমার সাথে নোট করো তো, এই জিনিসটা নোট করো। নিত্য সমাস, আমরা 92 বার কালসাপকে দেখার পর, আমরা আমরা 92 বার, কয়বার দেখছি, 92 বার কালসাপকে দেখার পর, কাল সাপকে দেখার, কাল সাপকে দেখার পরের বার, 92 বার ডিস্টার্ব করছি, কিছু বলে নাই, পরের বার দর্শন মাত্র, মানে দেখা মাত্র, দর্শন মাত্র, যেই না দেখতে গেছে সাপটাকে, দর্শন মাত্র সে হা করে, সে হা করে, মানে অনেক রাগে গেছে না, হা করে, সাপ আবার হা করে কিন্তু থাকে, মানে কামড় মারার জন্য, সে হা করে গৃহান্তর এমনকি গ্রামান্তর হয়ে গেল। গৃহান্তর এমনকি, গৃহান্তর মানে কি বোঝো, গৃহান্তর মানে হচ্ছে গৃহ অন্তর বা বাড়ি চেঞ্জ করা, গৃহান্তর এমনকি, এমনকি গ্রামান্তর হয়ে গেল, গ্রামও চেঞ্জ করে ফেলছে, গ্রামান্তর হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো, এই যে দেখো, আমরা 92 বার কালসাপকে দেখার পরের বার দর্শন মাত্র সে হা করে, হা গৃহান্তর এমনকি গ্রামান্তর হয়ে গেল, এই যে যেগুলো আন্ডারলাইন করে রাখছি না, এই প্রত্যেকটা ওয়ার্ড হইতেছে নিত্য সমাস। দ্যাটস ইট, মনে রাখবা, এই কয়েকটা আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে। আমরা 92 বার কালসাপকে দেখার পরের বার দর্শন মাত্র সে হা করে গৃহান্তর এমনকি গ্রামান্তর হয়ে গেল, বাড়ি চেঞ্জ করে ফেলছে, রাগে ক্ষোভে, যে এত ডিস্টার্ব করতেছে মানুষজন। এই যে দেখো দর্শন মাত্র, গৃহান্তর, তারপরে কালসাপ, আমরা, 2 এবং 92 হচ্ছে 90, 92 হয় নিত্য সমাস, বুঝছো না, এই আর কি। তাহলে আমাদের নিত্য সমস্যা হয়ে গেছে, প্রাদি সমস্যা হয়ে গেছে। এখন চলো আমরা একটু আলোচনা করি আমাদের ব্যাস বাক্য সম্পর্কে। ভাই ব্যাস বাক্য আমরা কিভাবে করব? প্রথম ক্লাস থেকে তোমরা খুব অধীর আগ্রহে, ভিডিও কি চলতেছে, অধীর আগ্রহে তোমরা আমাকে আমার জন্য ওয়েট করছো যে আমরা ব্যাস বাক্য কিভাবে করবো। শোনো, ব্যাস বাক্য এই পুরো সমাস মিলে আমি যদি গণনা করি অ্যারাউন্ড 70টা হবে। এখন তোমরা অনেকগুলো সন্ধি মুখস্থ করছো, 70টা ব্যাস বাক্য মুখস্থ করা কি তোমার জন্য খুব বেশি কঠিন? খুব বেশি কিন্তু কঠিন না। তবে আমি এই বিষয়টা কেমনে হ্যান্ডেল করি বর্তমানে, আমি কিন্তু বসে বসে ব্যাস বাক্যগুলো আমাকে মুখস্থ করতে হয় নাই। তাহলে ট্রিকটা কোন জায়গাতে? শোনো, তুমি যখন পুরো সমাস অনেকবার পড়বা না, সমাস তো আজকে পরে কালকে পরীক্ষা দিতেছ না, এটা তুমি মোটামুটি 7-8 বার অন্তত রিভিশন করবা নার্সিং ভর্তি পরীক্ষার আগে। তো এতে করে যেটা হয়ে যাবে যে তুমি আসলে রুলসটা জেনে যাবা, যে আমরা এই যে এত কিছু করছি না, তুমি অলরেডি জানো যে কর্মধারয়ের সময় আমাদেরকে যে দিতে হয়, আমরা ব্যাস বাক্য করার জন্য যে দিতে পারি, যার দিতে পারি, হতে থেকে চেয়ে ইউজ করতে পারি, মানে কি কি ইউজ করতে পারি এটা আমরা কিন্তু জানি। এগুলো যখন তুমি জেনে যাবা, একটা উদাহরণ দিতেছি, যেমন ধরো যে মাথায় পাগড়ি যার, আমরা এই যে এই উদাহরণটা নিতেছি, মাথায় পাগড়ি যার আমরা এই উদাহরণটা নিতেছি, হয়ে গেল। এই যে দেখো এই উদাহরণটা নিতেছি, তোমার পরীক্ষায় আসছে যে মাথায় পাগড়ি, এইটার ব্যাস বাক্য তুমি করো। এখানে কয়টা অপশন দেওয়া থাকে? 4টা অপশন দেওয়া থাকে। ওইখানে নানান ধরনের অপশন দেওয়া আছে, মাথায় পাগড়ি দিয়ে, মাথায় পাগড়িওয়ালা লোক, এরকম মাথায় পাগড়ি যার, এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো তুমি খুব ভালো করেই জানো যে আমার ব্যাস বাক্য ইউজ করতে গেলে, তুমি সেই শুরু থেকে পড়ে আসছো না, তুমি জানো যে কর্মধারয়ের সময় আমাদেরকে কি ইউজ করতে হয়। আমরা ইউজ করতে পারি যে, ইউজ করতে পারি আমরা বহুব্রীহি সময় যার ইউজ করতে পারি। তৎপুরুষ আমরা দেখছি বিভক্তির জন্য কে, রে, দ্বারা দিয়া, কর্তৃক, কে জন্য নিমিত্ত, হতে থেকে চেয়ে, আমরা এইগুলো ইউজ করতে পারি। আমরা তারপরে আবার কি দেখছি, চৌচাল যে ঘরের, আমরা দেখছি না, এই যে বিভিন্ন ধরনের এই সবগুলো পড়ে তো আমরা এখানে আসছি। আমাদের মাথার মধ্যে এখন কিন্তু সেগুলো আছে যে আমরা কি কি ইউজ করে ব্যাস বাক্য বানাইতে পারি। এখন তোমার মাথার মধ্যে যখন এগুলো থাকবে, তখন তুমি অপশন দেখেই বুঝবা যে এর মধ্যে কোনটা সামঞ্জস্যপূর্ণ, এর মধ্যে কোনটা সামঞ্জস্যপূর্ণ, এটা তুমি অপশন দেখেই বুঝবা। এটাই হইতেছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য পড়তে পড়তেই হয়, ব্যাস বাক্য একদিনে পড়ে বুঝে হয় না। যেমন তোমাকে আমি একটু যদি দেখাই, এই যে দেখো
আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, সহোদর সমান উদর যে দিলে হবে সহোদর, মানে একই মায়ের পেটে যারা থাকছে, জন্মগ্রহণ করছে একই মায়ের পেট থেকে, তাহলে সহ উদর যার, যার দেওয়া লাগবে। তুমি বুঝতেছো, সেন্টেন্স দেখলেই বুঝবা, চারটা সেন্টেন্সের মধ্যে থেকে, সরি চারটা যে অপশন দেওয়া থাকে ওইগুলোর মধ্যে থেকে দেখলে, এই যে দেখো, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। তারপরে হচ্ছে জলদ, জলদ মানে হচ্ছে যে আমাদেরকে জল দেয়, জল সরবরাহ করে, যেমন পুকুর, এটা জলদ বলতে পারো। তো তুমি এখানে জল দেয় যার, যার বলবা তুমি, যার বললে মিলবে, মিলবে না। আবার জল দেয় প্রতি, এই যে প্রাদি সমাস পড়লাম না, মিলবে, মিলবে না। আবার আমরা নিত্য সমাস পড়ছি, তো জল এবং যে দেয় এরকম মিলবে। অর্থাৎ আমরা সেন্টেন্স দেখলেই বুঝতেছি, সমাস পড়তে পড়তে এমন একটা মোমেন্ট আসে আমাদের, আমরা তখন বুঝে যাই যে আমরা কি কি ইউজ করে একটা ব্যাস বাক্য সাজাইতে পারি, আমরা কি কি পারমিশন আমাদের আছে। আর এগুলো যখন আমরা বুঝি, চারটা সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পারি যে এর মধ্যে কোনটা আসলে মানানসই। দ্যাটস ইট, এটাই হইতেছে ব্যাস বাক্য। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যাস বাক্য সবগুলা নিয়ে একসাথে বসে মুখস্থ না করে, বরং এগুলো প্র্যাকটিস করতে করতে যখন তুমি জেনে যাবা, তখন মোটামুটি ব্যাস বাক্য তোমার মাথায় যখন ঢুকে যাবে, তখন তুমি সবগুলো একসাথে নিয়ে বসে একদিন একটু একবারে রিভিশন করে নাও, তাহলে তোমার কাছে ব্যাস বাক্য পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। সমাসের ক্লাসটা আমাদের এখানে শেষ হলো।